যদি তত্ত্বাবধায়ক সরকার রিভাইভাল হয় তাহলে কিন্তু এই কমপ্লিকেশনটা আসছে যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ওনাদের হাতে ক্ষমতা হ্যান্ডওভার করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন নির্বাচন হতে হবে। নির্বাচন কিন্তু তখন আর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে পারবে না। এ ব্যাপারে আরেকটা মতামত আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলা বলি করছে, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কি রূপান্তরিত করা যাবে কিনা তত্ত্বাবধায়ক সরকারকে। পঞ্চদশ সংশোধনীর রায়টা তত্ত্বাবধায়ক সরকারের পুনর্স্থাপিত হওয়ার পথে একটা বাধা, কিন্তু আরেকটা বাধা কিন্তু এখনো রয়ে গেছে। এরকম সেই বাধাটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী বা 13th অ্যামেন্ডমেন্ট, যেটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেটার বিরুদ্ধে কিন্তু মহামান্য আপিল বিভাগ সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছেন সেটা বাতিল করে। তো প্রথম তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় সেই রায়ের মাধ্যমে। ফর্মার চিফ জাস্টিস খায়রুল হক, উনি তখন চিফ জাস্টিস ছিলেন। তো সেই রায়ের বিরুদ্ধে সিভিল রিভিউ পিটিশন কিন্তু এখনও আপিল বিভাগে বিচারাধীন আছে। সো সিভিল রিভিউ পিটিশন যদি অ্যালাউ করা হয় সেক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনী রিভাইভ করবে এবং ত্রয়োদশ সংশোধনী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠিত করেছিল বা আমাদের সংবিধানে ঢুকিয়েছিল। সো সেটা এখনো বাকি আছে। সেই বাধাটা যতদিন পর্যন্ত আমাদের তত্ত্বাবধায়ক সরকারের পথ থেকে না সরে রিভাইভাল কিন্তু হচ্ছে না। এটা গেল আপনার প্রশ্নের প্রথম উত্তরটা, যে না এখনো রিভাইভাল বা রেস্টোরেশন কোনোটাই হয়নি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এরপরেই যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে যদি রেস্টোরেশন বা রিভাইভাল হয়, এই ত্রয়োদশ সংশোধনীর সিভিল রিভিউ পিটিশনটা যখন নিষ্পত্তি করা হবে এবং ত্রয়োদশ সংশোধনীর আবার পুনর্স্থাপন করা হবে, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারই কিন্তু আমরা আবার পাবো। তার অর্থ কি দাঁড়াচ্ছে? অরিজিনাল তত্ত্বাবধায়ক সরকারে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবে? ইমিডিয়েট যে রিটায়ার করেছেন চিফ জাস্টিস। তো আমাদের বর্তমান চিফ জাস্টিস ওনার রিটায়ারমেন্টের আগে যদি তত্ত্বাবধায়ক সরকার আবার প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে উনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আর ওনার রিটায়ারমেন্টের পরে যদি হয়, আর ওনার রিটায়ারমেন্টের আগে যদি তত্ত্বাবধায়ক সরকার আমরা ফিরে পাই, সেক্ষেত্রে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তো আওয়ামী লীগ সরকারের কারণে ওনারা পদত্যাগ করেছেন, আপনার তো মনে আছে, জাস্টিস ওবায়দুল হাসান শাহীন পালিয়ে গেছেন। অ্যাবসলিউটলি। সো জাস্টিস ওবায়দুল হাসান শাহীন, সো সেটা তো রিয়েলিস্টিক না। আরও ছিল যে আগের যদি কোনো রিটায়ার্ড চিফ জাস্টিস অ্যাভেলেবল না হয় সেক্ষেত্রে আপিল বিভাগের রিটায়ার্ড জাজরা হতে পারে প্রধান। ওনারাও যদি অ্যাভেলেবল না হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি যে কোনো নাগরিককে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে পারে। এটা ছিল আগের ফর্মুলাটা। ধরে নিচ্ছি যে এইবার আর সেই সংকটটি তৈরি হবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে আমরা ধরে নিচ্ছি। না, এখানে কিন্তু ধরে নেওয়া ঠিক যাবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকারের রিভাইভাল হয় সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে ক্ষমতা। তাহলে কি ত্রয়োদশ সংশোধনীটা এই কারণে চুপচাপ আছে? সেটা তো বিচার বিভাগ বলতে পারবে, সেটা তো বলতে পারবে আসলে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ পিটিশন যারা ফাইল করেছেন ওনাদের উপরে ডিপেন্ড করবে কিছু দূর। কিন্তু যদি তত্ত্বাবধায়ক সরকার রিভাইভাল হয় তাহলে কিন্তু এই কমপ্লিকেশনটা আসছে যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ওনাদের হাতে ক্ষমতা হ্যান্ডওভার করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন নির্বাচন হতে হবে। নির্বাচন কিন্তু তখন আর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে পারবে না। এ ব্যাপারে আরেকটা মতামত আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলা বলি করছে, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কি রূপান্তরিত করা যাবে কিনা তত্ত্বাবধায়ক সরকারকে। এটার উত্তরটা খুবই স্পষ্ট যে রূপান্তরিত করা যাবে না। তার কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা ছিল ত্রয়োদশ সংশোধনীতে, সেখানে লেখা আছে ম্যাক্সিমাম একটা বয়সের সীমা দেয়া আছে 72। সো 72-এর উপরে যদি হয়, আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার তো উনি তো অনেক আগে 72 পার করে গেছেন, তো এটা রূপান্তরিত নানা কারণে করা যাবে না। তাছাড়া বলা আছে ম্যাক্সিমাম 10 জন উপদেষ্টা থাকতে পারে, আমাদের অলরেডি এর থেকে অনেক বেশি উপদেষ্টা আছে। সো এটাকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করা যাবে না, তার মানেই পাওয়ার হ্যান্ডওভার করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের রিভাইভালটা
হয়ে যায় আগামী বছর। আর না হলে যেটা আছে সেটা ঠিক আছে, না হলে তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। আরেকটা বিষয় এসছে, সেটা হলো যে দীর্ঘদিন ধরে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক সরকার নয়। জি, মানে রাজনৈতিক দলগুলোর উপর আস্থাহীনতার কারণে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রথমে আমাদের সংবিধানে ঢোকানো হলো কেন? তখন কিন্তু ব্রড একটা পলিটিক্যাল কনসেনসাস ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত প্রয়োজনীয় বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ এখনো আমরা একটা ম্যাচিওর ডেমোক্রেসি না। তার অর্থ হচ্ছে আমাদের যে ক্রিটিক্যাল ইনস্টিটিউশনগুলো সেগুলো স্বাধীন বা রোবাস্ট না, তার জন্যই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দরকার। এবং এখানে আমার মতে একেবারেই সাংঘর্ষিক না গণতন্ত্রের সাথে। কেন আমি একটু যদি বিশ্লেষণ করে বলি, সেটা হচ্ছে যে যে কোনো গণতন্ত্রে জনগণের অংশগ্রহণটা কিভাবে নিশ্চিত করা হয়? নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। সো নির্বাচিত প্রতিনিধি হতে হলে নির্বাচনটাও তো সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হতে হবে। এ ধরনের নির্বাচন নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার। সিম্পল জিনিসটা হচ্ছে, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ইলেকশনগুলো দেখেন এবং তার সাথে কম্পেয়ার করেন যেগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে গত 3টা ইলেকশন, তাহলেই কিন্তু আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে যে গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্রই নিশ্চিত করা যাবে না।